হাই অ্যাডমিশন পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য যারা তোমরা 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ, তাদের জন্যই আজকের ভিডিওটা। তোমরা জানো যে ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং সি ইউনিট মানে ব্যবসায় অনুষদের পরীক্ষা কিন্তু ডান। তো বাকি আছে ক ইউনিট এবং খ ইউনিট। তো ক ইউনিটের যে পরীক্ষা সেটা হবে 20 তারিখে 20শে ডিসেম্বর, এবং খ ইউনিটের যে পরীক্ষা সেটা কিন্তু খুব নিকটে, এই যে হচ্ছে 13ই ডিসেম্বর। তো তোমরা যারা পরীক্ষা দিতে যাবা, তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা সবসময় ভাবো যে আরও পড়ি, এটা করলে কিন্তু হবে না। যেহেতু পরীক্ষার দিন সামনে চলে এসেছে, সেখানে তোমরা এতদিনে যা পড়েছো সেটাই কিন্তু ভালোভাবে কাজে লাগাতে হবে। আর সেই কাজে লাগানোর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম সুস্থ থাকা, মেন্টালি এবং ফিজিক্যালি, যাতে সশরীরে পরীক্ষা দিতে গিয়ে পরে এসে তোমার আফসোস না হয়, ইস আমি যদি আরেকটু কুল থাকতে পারতাম, রিল্যাক্স থাকতে পারতাম। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রথম দিকে অনেক নার্ভাস ছিলাম, বাট যেদিন আমি পরীক্ষা দিতে যাই সেদিন আমি জানি না খুব স্ট্রং লাগছিল এবং চিল মুড ছিল। তো আমি সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে বের হয়ে আসতে পারছিলাম। তো আমি তোমাদের জন্য দোয়া করব যে তোমরা যেন সুন্দর মতো পরীক্ষা দিয়ে বের হয়ে আসতে পারো। আর এক্ষেত্রে এখন যেটা করবা, বেশি বেশি করে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে ফেলবা। কিন্তু পরীক্ষার আগের রাতে কখনোই রাত 12টার পরে জেগে থাকবা না। যত তাড়াতাড়ি সম্ভব নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বা, এবং খুব সকাল সকাল একটা ফ্রেশ মুডে উঠে 1 ঘন্টা তুমি পড়তে পারো। তারপরে কিন্তু তুমি যথাসময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছে যাবা, এতে তোমার নার্ভাসনেসটা কেটে যাবে। এমন যদি হয় যে তুমি গিয়ে দেখছো যে সবাই পরীক্ষার হলে বসে গেছে, তখন নিজের ভিতরে একটা নার্ভাসনেস কাজ করবে। তো আরেকটা ব্যাপার আমি বলবো, আজকে আমি তোমাদের জন্য চারুকলা মানে চারুকলা বিভাগের যে প্রশ্ন, এই প্রশ্নটা সলভ করে দিব। কারণ পরীক্ষার সময় এই যে প্রশ্ন ব্যাংক, এটা থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে 30 থেকে 50%ও কমন চলে আসে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে তোমরা গুগলে গিয়ে চারুকলার যে প্রশ্নটা আছে 25-26 শিক্ষাবর্ষে, ওটা ডাউনলোড করে নিতে পারো, বা আমিও এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই যে প্রশ্নটা ছিল, সাদা শব্দটির উৎস ভাষা কি? সাদা শব্দটির উৎস ভাষা হচ্ছে ফার্সি। মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ভাষা ব্যবহার করি বা যে সকল শব্দ ব্যবহার করি, সব কিন্তু বাংলা ভাষার না, বিভিন্ন ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে। ফার্সি মানে হচ্ছে ইরান থেকে পার্সি, পার্সি থেকে ফার্সি। আর ফরাসি কিন্তু অন্য একটা ভাষা। ফরাসি হচ্ছে ফ্রান্স থেকে যেই ভাষার উৎপত্তি, সেটা হচ্ছে ফরাসি। এরপর সেকেন্ড যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দানকারী দেশ কোনটি? আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু এই ভাষাটাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন নামের একটা দেশ। তো সিয়েরা লিওন নামটা তোমরা খুব ভালো মতো মনে রাখবা, কারণ এটা খুব 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 ইম্পর্ট্যান্ট, যারা আমাদের ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী কে? 2025 সালে তোমরা জানো যে পৃথিবীর সবচেয়ে বড় যে পুরস্কার, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। তো এই নোবেলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। তো নোবেল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন মাস্ট আসবেই। সো এখানে যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছে সেটা চলে এসেছে, হয়তো তোমাদের অন্য কোনো সেক্টর থেকে আসতে পারে, সাহিত্যে, অর্থনীতিতে, এরকম কিছু। তো এখানে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে যায়, তার নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো। ওকে, নামগুলো একটু কঠিন, কিন্তু অপশন দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে স্বাধীনতা পদকের প্রবর্তক কে? এখন যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির একটা সরগরম অবস্থা, তো জিয়াউর রহমানের কিন্তু খুব 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 ইম্পর্টেন্সই আছে। তো জিয়াউর রহমান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো সেই জায়গা থেকে স্বাধীনতা পদকও একটা পুরস্কার, তো ওই পুরস্কারটা কিন্তু প্রবর্তন করেছিলেন হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক কে? জাতীয় অধ্যাপক মানে যে যাদেরকে একদম রাষ্ট্র তাদের স্বীকৃতি অনুযায়ী অধ্যাপক পদে অধিষ্ঠিত করে। তার মানে তারা টিচার। আমরা যেমন জানি যে আমরা কেউ টিচার, তো টিচারদেরকে স্বীকৃতি দিয়েছে দেশ থেকে। তাদের মধ্যে 3 জনকে একসাথে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তারা হচ্ছেন জয়নুল আবেদিন, আব্দুর রাজ্জাক এবং কাজী মোতাহের হোসেন। তো এখানে অপশনে ভুল আছে, তো 3টাই কিন্তু উত্তর হবে। তাদেরকে একসাথে জাতীয় অধ্যাপক ঘোষণা করা হয়েছিল। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখন ইংলিশ প্রশ্নে একটা কমন প্রশ্ন হচ্ছে স্পেলিং, মানে বানানটা সঠিকভাবে জানা।
তো এখানে অনেকগুলো স্পেলিং দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে ইম্ব্যারেস। ইম্ব্যারেস শব্দটা আমরা সচরাচর ব্যবহার করি, কিন্তু বানানটা সঠিক কী সেটা কিন্তু জানি না। তো এখানে দেওয়া আছে ইম্ব্যারেসের সঠিক উত্তর হবে EMBARRASS, ইম্ব্যারেস। এরপরে আসো মানবিক শব্দটির সঠিক প্রত্যয় কোনটি। তোমরা যারা মানবিকে পরীক্ষা দিবে বা মনের দিক থেকে মানবিক, তাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। তো মানবিক শব্দকে প্রকৃতি এবং প্রত্যয় দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হবে মানব প্লাস ইক, মানবিক। এরপরে শনিবার হাটবার বাক্যটির কারক বিভক্তি নির্ণয় করো। বাংলা দ্বিতীয় পত্রের জন্য কারক খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসবে। তো এখানে আছে যে শনিবার হাটবার, তো শনিবার হাটবার এটা হচ্ছে অধিকরণ কারকে শূন্য বিভক্তি, কারণ এখানে অন্তস্ততে কোনো কিছু নেই, এরকম কোনো বিভক্তি নেই, তাই অধিকরণ মানে কোনো একটা নির্দিষ্ট দিন কোনো একটা জায়গায় হাট বসছে, সেটাকে অধিকরণ বলা হয়, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। ওকে, এরপরে যে প্রশ্নটা আছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। এখানে কিন্তু তোমাকে কোনো অঙ্ক করতে হচ্ছে না, জাস্ট সূত্রটা মুখস্থ থাকলেই তুমি বলতে পারো যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। সো এর কোনো মান দেওয়া নেই, তাই তুমি সরাসরি √2a দিয়ে দিতে পারো। এরপর ফররুখ আহমেদের পদ্মা কবিতার ধরন, তার মানে ফররুখ আহমেদ নিয়ে এবার গত যেই চাকরির পরীক্ষাগুলো হয়েছে বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু মাস প্রশ্ন এসেছে, তো তোমরা ফররুখ আহমেদরা ভালো করে দেখে যাবে। তো ফররুখ আহমেদের যেই পদ্মা নামের একটা কবিতা আছে, এই কবিতাটা ছিল চতুর্দশপদী কবিতা, মানে 14 লাইনের কবিতা। এরপর ড্রয়িং হলো কি, পেন্সিলে আঁকা চিত্র, রঙে আঁকা চিত্র, কালিতে আঁকা চিত্র নাকি রেখাচিত্র। ড্রয়িং হলো রেখাচিত্র। যেহেতু চারুকলার প্রশ্ন সেহেতু এই প্রশ্নটা এসেছে, তোমাদের জন্য এটা এত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে বলছে গোল্ডেন রেশিও কি। গোল্ডেন রেশিও মানে হচ্ছে প্রাকৃতিক অনুপাত। আর আমরা এখন এআই শব্দটা সবাই ব্যবহার করি, কিন্তু এআই এর ফুল ফর্ম কি জানা আছে? হ্যাঁ, এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইয়ের ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা জানো। এরপর আছে যে জুলাই বিপ্লবের দেয়ালে আঁকা গ্রাফিতি চিত্র সংকলন, মানে জুলাই যে বিপ্লব হলো, দেয়ালে অনেক চিত্র আঁকা আছে, তোমরা ঢাকায় আসলে দেখতে পারবে। তো এই চিত্র সংকলনের নামগুলো কি? নাম হচ্ছে আর্ট অফ ট্রাম্প। ট্রাম্প মানে জয়, মানে জয়ের চিত্র। এরপরে নবান্ন চিত্রকর্মের শিল্পীকে, মানে আমরা তো বিভিন্ন ছবি আঁকি, বাট আমরা এগুলোর নাম দিই না, কিন্তু যারা বড় বড় শিল্পী তারা কিন্তু ছবি আঁকার সময় সেগুলোর এক একটা নাম দিয়েছেন। তো এর মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন একটা ছবি আঁকে, সেটার নাম হচ্ছে নবান্ন। ওকে, এরপর আছে যে নাইওর চিত্রকর্মের শিল্পীকে, কামরুল হাসান। তো যেটা বললাম যে জয়নুল আবেদিন এবং কামরুল হাসান নিয়ে প্রশ্ন আসেই আসে, যেহেতু এটা চারুকলা সেহেতু তো আরও আসবে। নাইওর এই শিল্পকর্মের শিল্পী হচ্ছে জয়নুল আবেদিন, কামরুল হাসান। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটা? বলছে যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে অনেক ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল স্মৃতিগুলো নির্মল রাখার জন্য। তো প্রথমে ইপিআর বাহিনী কিন্তু একটা প্রতিরোধ তৈরি করে, সেটা ছিল হচ্ছে তোমার জাগ্রত চৌরঙ্গি, মানে তাদের স্মরণে এটাকে বলা হয়েছে জাগ্রত চৌরঙ্গি। এরপরে আরেকটা প্রশ্ন আছে যে সঠিক বানান কোনটি? নিরবচ্ছিন্ন। এই বানানটা দন্ত নয়সী র, খ নম্বর উত্তর, নিরবচ্ছিন্ন। দ্য মিনিং অফ ফ্র্যান্টিক্যালি। ফ্র্যান্টিক্যালি মিনিং হচ্ছে ইন এ ডিস্ট্রট ওয়ে ওনিং টু ফেয়ার, অ্যাংজাইটি অর আদার ইমোশনস। তারপর বলছে আবাহন শব্দের অর্থ কী? আবাহন শব্দের অর্থ কাউকে আমন্ত্রণ করা। দ্য মিনিং অফ হারিটেজ। হারিটেজ মানে ঐতিহ্য, ট্র্যাডিশন মানেও ঐতিহ্য। ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠানকে? ওপেন এআই, এটা তোমরা সবাই জানো। তারপর বলছে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক কে? আফিদা খন্দকার প্রান্তি। আমরা ছেলেদের ফুটবল টিমের কথা জানি, মেয়েদেরটা কম জানি, তো এখানে এসেছে আফিদা খন্দকার প্রান্তি, সে হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক। রোহিঙ্গাদের আদি বাসভূমি কোথায়? আরাকান। আরাকান। সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত, এটা তোমাদের বইয়েও আছে, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী বলেছেন। জেন আলফা এর জন্মকাল কত? আমরা জানি যে আমরা হচ্ছে জেন জি, কিন্তু জেন আলফা এর জন্মকাল হচ্ছে 2010 থেকে 2024। বলছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? আগে গণ অভ্যুত্থান ছিল অন্যদিন, বাট এখন হচ্ছে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস।
তারপর বলছে কাজীর বিচার ক্ষুদে গল্পের লেখককে উপেন্দ্র কিশোর রায়।